তো গত সপ্তাহে ওই যে পত্রিকায় দেখেন দেখেন না, উপন্যাস উপন্যাস কি যেন করলাম, ভালো তো, ক্যারি অন। জি ধন্যবাদ। সেলিম সাহেব তো বাজার টাজার কোনো মেহমান টেহমান আসবে না তো? আগামীকাল তো ঈদ, তাই। আচ্ছা সেলিম সাহেব, এই যে নলক না টলক কি যেন আপনার একটা মেয়ে ছিল না, বিয়ে টিয়ে করে কোথায় যেন চলে গেল? আমার একটা মেয়ে ছিল, মানে আছে এখনো। আর ওর নাম নোলক টোলক না, বিয়ে হচ্ছে, শ্বশুরবাড়িতে আছে। আচ্ছা, আপনার মেয়ে কি আপনার খবর টবর কিছু রাখে? মেয়েদের বিয়ে হয়ে গেলে আর জামাই টামাই পেলে তো আর বাবা মার খবর রাখে না। ভাই, আমি ঠিকই ধরেছি, বুঝলেন? এই যে আপনি স্ত্রী মারা যাবার পরে কত কষ্ট মষ্ট করে ওকে বড় টড়ো করে তুললেন, ওর কথা চিন্তা করে আপনি বিয়ে টিয়ে পর্যন্ত করলেন না, আর দেখেন ও জামাই টামাই পেয়ে আপনাকে ভুলে গেল। না ভাই, আপনার মতো মানুষকে যখন একটা ট্যাকলা থাকতে দেখি ভাই, ভালো কিন্তু লাগে না ভাই। আমি একলা কোথায়? আপনার মতো প্রতিবেশী একজন যদি থাকে, একলা থাকার উপায় থাকে আমার? জি, আমি আগের মতোই আছি, ঠিকই বলছেন। আপনি তো যাচ্ছিলেন? হ্যাঁ, যাচ্ছিলাম। থ্যাংক ইউ। গত 2 সপ্তাহে আমার কোনো লেখা বের হয়। বললাম তো, হ্যাঁ হ্যাঁ, কাল লেখা বললাম। এত জোরে যে হাসছো, যদি বাইরে কেউ শুনে ফেলে? সরি। রেখে আসে এগুলো। কফি চলবে? মন্দ হয় না, আমি বানিয়ে দিচ্ছি। কেন? আমি তোমাকে বানিয়ে খাওয়াতে পারি না? থ্যাংক ইউ। হ্যাঁ, দেখো তো, এটাই তো খুঁজছিলাম। কোথায় গেছিলাম? আজকাল কিছু মনে রাখতে পারি না, স্মৃতিশক্তিতে জং পড়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, বুঝলে? বুড়ো হয়ে যাচ্ছি শুনে মন খারাপ হয়ে গেল? যতটা বুড়ো নিজেকে ভাবো ততটা বুড়ো কিন্তু তুমি হও। কি একটা ভাবছিলাম, কি যেন ভাবছিলাম। কফি কফি, তাই না? তুমি পাশে না থাকলে আমার যে কি হতো। ঢং করো না, বসো, বানিয়ে আনছি। কয়েকটা নাটা ফল তুলে নিয়ে আনারসি শাড়ির আঁচলে ফিঙার মতন তুমি লঘু চোখে চলে যাও জীবনের কাজে। এই শুধু বেজির পায়ের শব্দ পাতার উপরে যদি বাজে, সারা রাত ডানার অস্পষ্ট ছায়া বাদুড়ে ক্লান্ত হয়ে চলে।
যদি সে পাতার পরে শেষ রাতে পৃথিবীর অন্ধকার শীতে তোমার ক্ষীরের মতো মৃদু দেহ, ধূসর চিবুক, বাম হাত, চালতা গাছের পাশে খোড়ো ঘরে স্নিগ্ধ হয়ে ঘুমায় নিভৃতে, তবুও তোমার ঘুম ভেঙে যাবে একদিন চুপে অকস্মাৎ। তুমি যে কড়ির মালা দিয়েছিলে সে হার ফিরায় দিয়ে দিতে, যখন কে এক ছায়া এসেছিল দরজায় করেনি আঘাত। অসাধারণ। আর একটু শোনাও না। আর একটা। কার্তিক মাঠে এই অসময় কি আছে? দেখি। লিফটে মনে হয় কোনো সমস্যা? লিফটের সমস্যা তো সেই কারণে আপনি আমার কাছে এসেছেন? না, মানে লিফটের সমস্যা তো সিঁড়ি টিড়ি দিয়ে নামছিলাম, হঠাৎ শুনলাম আপনার বাসা থেকে কি যেন চিৎকার চেঁচামেচি করছে। আমি ভাবলাম এনিথিং রং। চিৎকার আমার বাসায়? না। সরি, ভুল টুল শুনলাম না তো আবার? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কবিতা আবৃত্তি করছিলাম। আপনি আবৃত্তিও করেন? দারুণ তো। তো কাকে শোনাচ্ছিলেন? না 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 না, গেস্ট টেস্ট আসেনি তো? কোনো গেস্ট টেস্ট না, আমি আমি আমাকে শোনাচ্ছিলাম। বাহ, তাহলে এক কাজ করি, আপনি আমাকে কবিতা শোনান, চাটা খেতে খেতে আপনার কবিতা শুনি। ছোটোকালে কিন্তু আমিও কবিতা আবৃত্তি করতাম, এই যে এই আমি চা তুমি কাপ, আমি মা তুমি বাপ। আপনি চাটা খাবেন? চা না হলেও চলবে, কফির সাথে। আচ্ছা, ওই কফি টফি জি। ওসব আরেকদিন হবে প্লিজ। সবাই জানে এই বাড়িতে আমি একা থাকি। না, আচ্ছা, লোক যখন জানতে পারবে কিভাবে বাবা পাগল হয়ে ওকে নিয়ে খুব দুশ্চিন্তা হলে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজ, এ কথা সে কথা ঝগড়া করে। এই লোকমান ছেলেটা লক্ষ্মী, যতই ঝগড়া করুক, ঝগড়া করে এখানে চলে আসুক, ও আসে, এসে বুঝিয়ে সুঝিয়ে আবার ফেরত নিয়ে যায়। তোমার মেয়ে এখনো বাচ্চাই রয়ে গেছে। দরজাল দরজাল। যে লোক তার নিজের মেয়েকে দজ্জাল বলতে পারে সে কিন্তু সব থেকে বড় দজ্জাল।
ভাই, আপনারা দেখলে আমার ঈর্ষা টির্ষাই লাগে ভাই। কেন? কত মজা টজা নিয়ে ঈদ করছেন, এখানে সেখানে ঘুরে টুরে বেড়াচ্ছেন। আমার মতো তো আর লুকিয়ে থাকতে হচ্ছে না ভাই। আপনি কি লুকিয়ে বেড়াচ্ছেন নাকি? ভাই আপনি তো একটা টাকলা থাকেন, সালামি টালামি আমাকে দিতে হয় না। আরে ভাই, মৌমাছির ঝাঁকের মতো সবাই আমাকে ঝেঁকে ধরছে, সালামি টালামি। 100 টাকার কমে নাকি আজকাল সালামি টালামি হয় না। আমাদের সময় মনে আছে ভাই, মাত্র আটানার জন্য পা পা ছুঁয়ে সালাম করতে হতো ভাই। ভাই আপনি হাসতেছেন, আপনি তো একটা টাকা থাকেন, সালামি টালামি দিতে হয় না। ভাই ওই দেখেন আমার ভাগনাবাদি আসতেছে ভাই, আমি আবার সালামি টালামি। দাঁড়িয়ে রয়েছো তুমি, দাঁড়িয়ে রয়েছো তুমি বারান্দায়, অহংকার তোমাকে মানায় না। তুমি কি যে কোনো নারী? যে কোনো বারান্দা থেকে সন্ধ্যার শিয়রে মাথা রেখে আছো? কি তোমার রান্না শেষ? হ্যাঁ শেষ, খালি হালকা আছে খাবারগুলো রেখে এসছি যাতে খাবার আগ পর্যন্ত গরম থাকে। তুমি তো আবার ঠান্ডা খাবার খেতে পারো না। খেতে পারি না তা না, গরম খাবার গরম খেতে ভালো লাগে। তুমিও তো ঠান্ডা খেতে পছন্দ করো না। তুমি তো আমারই শুধু দূর থেকে দেখা শুকনো চুল, ভিজে মুখ, করতলে মসৃণ চিবুক। যাই লুকোই। তুই এখন কেন বাপের বাড়িতে মেয়ের আসার আবার সময় অসময় আছে? দেখি সরো। শোন, কি বলো? তুই একা এলি যে? কেন আমার সাথে আর কে আসবে শুনি? না, ঈদের দিন লোকমান ওর নাম আর তুমি আমার সামনে উচ্চারণ করবে না। তোমার সাথে বা কথা বলছি কেন? তোমার সাথে কথা বল বন্ধু। কেন? আমি আবার কি করলাম? কি করেছো সেটাও বুঝতে পারছো না? না, আজকে একটা ঈদের দিন বাবা, তুমি আমাকে একবার ফোন দিয়ে ঈদ মোবারক বলনি। আমি যে তোমার একমাত্র মেয়ে সেটা আমার মাঝে মাঝে বিশ্বাসই হয় না। ওহো, আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে। তুমি একা এই বাড়িতে থাকো, তোমার ঈদের দিনে কিসে ব্যস্ততা? তাই তো, আমি রিয়েলি সরি রে, সরি। এসব সরি ফরিতে কাজ হবে না, তোমার সাথে কথা বন্ধ হবে না বন্ধ। দেখ তো বাবার বয়স হচ্ছে, কিছু মনে রাখতে পারি না। প্লিজ মাফ করে। তোমার সাথে এই এক সমস্যা, ঠিক মতো রাগও করে থাকা যায়। এই কদিনের শরীরের কি অবস্থা করেছো বলো? ঠিক মতো খাওয়া দাওয়া করো না? 2 কেজি ওজন বেড়েছে। মোটেও না। আচ্ছা একটা জরুরি কথা বলবো। বল। তোমার পরিচিত কোনো ভালো উকিল আছে? উকিল? উকিল তুই কি করবি? তোমার জামাইয়ের সাথে সংসার করা সম্ভব না। আই ওয়ান্ট ডিভোর্স। কেন?
কতদিন ধরে বলছি ঈদ আসছে আমাকে নিয়ে মার্কেট চলো, সে ক্রিকেট খেলা দেখার সময় না আমাকে নিয়ে মার্কেটে যাবার সময় পাবে না। ও না না, এটা তো ঠিক করেনি। হ্যাঁ বল তারপর। তারপর আর কি, গতকাল রাতে একটা ক্যাট কেটা হলুদ রঙের শাড়ি কিনে নিয়ে আসছে। ও ক্যাট কাটা হলুদ রঙের ওই শাড়ি আজকাল কেউ পরে? ওই বিয়ে শাড়িতে গায়ে হলুদে হলুদ শাড়ি লাল পাড়। বাবা আজকাল তাও পরে না। ও, আর তাও উনি এই শাড়ি 8,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, আমাকে তো দুইটা 800 টাকা দিলেও আমি নিব না। চারটে দিলেও তো নেওয়া উচিত হবে। অথচ পাশের বাসার ভাবি কি সুন্দর একটা শাড়ি মাত্র 12,000 টাকা দিয়ে কিনলো। হ্যাঁ বলিস কি, মাত্র 12,000 টাকা? তাহলে আর বলছি কি, আরে গরমে কি কেউ কাঁথা শাড়ি পরে বলো? পাগল, পাগলও কি কাতান শাড়ি পরে নাকি? ইটস এনাফ বাবা, আমার আর ওর সাথে সংসার করা সম্ভব না, ইনফ্যাক্ট কারোর সাথে সম্ভব না। আমি সবকিছু গুছিয়ে তোমার কাছে চলে আসছি। সবকিছু গুছিয়ে চলে এসেছিস? হ্যাঁ, আমি এখন থেকে এখানেই থাকবো, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ সমস্যা কি? কিন্তু এই যে প্রায়ই এরকম ঝগড়া করিস। কি? আমি ঝগড়া করি বাবা? না মানে বলছিলাম, তোরা দুজনেই তো প্রায় এরকম ঝগড়া করিস, আবার তো ঠিকও হয়ে যায়। কিচ্ছু ঠিক হবে না বাবা, আমি ডিভোর্স চাই, দ্যাটস ইট। এখন আমি একটা শাওয়ার নিব, তারপর রান্না বান্না করবো, তারপর দুজন মিলে একসাথে খাবো। আচ্ছা আমার ঘর কি পরিষ্কার আছে বাবা? আবারও জামার সাথে ঝগড়া করে এসেছে। হাও তো চিন্তা করছো কেন? অমন তো প্রায় করে, আবার অল্প কিছু সময়ের মধ্যেও ঠিক হয়ে যায়। হ্যাঁ প্রায় করে, অল্পে শেষও হয়ে যায়, কিন্তু এবার তো মনে হয় ঘটনা অনেক দূর গড়াবে। আসছো? তুমি হাসছো? মেয়েটার এরকম অবস্থায় তুমি হাসতে পারছো? আমি হাসছি কারণ তুমি তোমার মেয়েকে এখনো চিনতে পারো না। তোমার মেয়ে লোকমানের সাথে ঝগড়া করে আসেনি, আর শুধু আজকে কেন, এর আগে সে যতবারই এসেছে কোনোবারই সে ঝগড়া করে আসেনি। মানে? মানে লোক চাইনি ঈদের দিনটা তুমি একা কাটাও, তাই। আর এর আগে যতবারই সে এসেছে ততবারই কোনো না কোনো স্পেশাল হয়েছে, যেমন হলো তোমার জন্মদিন, এতটাই ভালোবাসা। আমাকে আর কতদিন লুকিয়ে রাখবে? আমার কথা বলবে না? বলি বলি করি, তবু বলা হয় না।
পাখি, আমার লক্ষ্মী পাখি, সরি, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, যা দোষ ওই সেলসম্যানের। ওই সেলসম্যান বাড়াই আমাকে বললো যে এই ঈদে নাকি হলুদ শাড়ির চল উঠছে, মানে যাকে বলে হাল ফ্যাশন, আমাকে 10% ডিসকাউন্টও দিল। আমার আমার তখনই বোঝা উচিত ছিল যে দেয়ার ইজ সামথিং রং, কিন্তু আমি বুঝতে পারিনি এটাই আমার দোষ। বিশ্বাস করো, তোমাকে হার্ট করার কোনো ইচ্ছে আমার ছিল না, আমি জাস্ট তোমাকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। আর তুমি তো জানোই, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি বেকিং বার্ডি, প্লিজ তুমি আমার সাথে ফিরে চলো। তুমি আমার সাথে না গেলে আমি বাঁচবো না পাখি, প্লিজ। তুমি প্লিজ প্লিজ চুপ করো তো, তোমার এসব ওভার অ্যাক্টিং বন্ধ করো। তোমার এসব চাঙ্কি বাঙ্কি মার্কে অ্যাক্টিং দেখলে বাবা বুঝে ফেলবে তোমার আমার কোনো ঝগড়া হয়নি। ভাগ্যিস বাবা ভেতরে শুয়ে আছে, আশেপাশে নেই। ভেতরে শুয়ে আছে মানে? শরীর খারাপ করেনি তো? আরে না, রান্না বান্না করে টায়ার্ড হয়ে গেছে। রান্না বান্না? কি বলবো? আরে হ্যাঁ, আমিও তো দেখে অবাক। আম্মুর যেসব পছন্দের আইটেম ছিল সব রান্না করে রেখেছে। তাহলে আমি যে এত খাবার দাবার নিয়ে আসলাম, এখন এগুলো কি হবে? কি আর হবে, ফ্রিজে রেখে দিয়ে যাব। এখন আসো, ভিতরে আসো। আসো গো। পাখি বাড়ি এরকম খ্যাত মার্কা নামের জন্য ডাকতে না আসো। ওকে ডার্লিং। উফ, এটা তো আরো খ্যাত। নতুন নাকি বান্ধবীটা? কবে কিনলে? না, আমি কিনে লোকমান এসেছে, অনেক বইপত্র, খাবার আর এই পাঞ্জাবিটা। নোলকে পাগলামি, বাবা এক্ষুনি পরে আসতে হবে। পাঞ্জাবিটা কিন্তু দারুণ মানাচ্ছে। হুম, বাবা, বাবা। এই সব কিছু আব্বা রান্না করেছে? হ্যাঁ, বাবা যে এত ভালো রান্না করে জানলে তো তোমাকে ছেড়ে বাবার কাছেই চলে আসতাম। আর শোনো, এত পটপট করো না। বাবা আসতে দেরি করছে কেন? বাবা, 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 তোমাকে ভীষণ সুন্দর লাগছে। লোকমানের পছন্দ খুব ভালো বলতে হবে। অতটা সুন্দর লাগছে না যতটা ভাবছো। খিদে পেয়েছে, খেতে আসো। বাড়িতে সবাই কেমন আছে? জি ভালো। মা তো প্রায় আপনার কথা বলে। ইয়ে, দুদিন বাদে বাদে তোমাদের মধ্যে সব কি হয়? আরে, একসঙ্গে থাকতে গেলে মাঝে মধ্যে একটু মনোমালিন্য তো হয়, তাই বলে বাড়ি ছেড়ে চলে আসতে হবে? জি, আমারও তো সেই একই কথা। আমি বলি কি যে দুজনে মিলে কদিনের জন্যে একটু বাইরে থেকে ঘুরে এসো। জি, আমিও সেটাই ভাবছিলাম। মানে বাবা, আমি খাওয়ার সময় এত কথা বলে আমি পছন্দ করি না। খাও তো। রান্না তো দারুণ হয়েছে। আমার মনে আছে, মাও ঠিক এভাবেই রাখতো। খেয়ে মনে হচ্ছে একদম মাই রান্না করেছে। হ্যাঁ, নোলকও খুব ভালো রান্না করে আব্বা। মানে ওর মধ্যে তো ওর মায়ের এই একটা গুণই পেয়েছে। এখন থেকে তো আমি তোমার সাথেই থাকবো, রান্না বান্না নিয়ে আর তোমার কোনো টেনশন নেই। বাবা, তোরা
আমাকে কতটা ভালোবাসিস সেটা জানতে আমার অনেকটা সময় লেগে গেল। তোরা এই আমার দিকে খেয়াল রাখতে কত শত জিনিস আনছিস, এই যে প্রায়ই আসছিস, এই ঝগড়াঝাটি করে আসবার দরকার আছে? তোদের দুজনকে একসাথে হাসি খুশি দেখলে আমার কি যে ভালো লাগে। তোর মা যেখানেই থাক, খুব খুশি হব। খুব। এই যে আমার কত খেয়াল রাখছিস, কতটা ভালোবাসছিস, খুশি হবে খুব। সরি বাবা, তোমার সাথে থাকি না বলে তোমাকে যে কতটা মিস করি, তুমি একা থাকো বলে যে তোমাকে নিয়ে কতটা টেনশন করি, সেটা তোমাকে কখনো বুঝতে দিতে চাইনি। আর সেই জন্যই এক একবার এক এক অজুহাতে তোমার সাথে দেখা করতে আসতাম। আমি তো নলককে প্রায় বলি যে কয়েকটা দিন এসে আপনার সাথে থেকে যাবে, কিন্তু ওর ধারণা কয়েকদিন থাকার পরেও যখন চলে যাবে তখন নাকি আপনার কষ্ট আরো বেশি হবে, তাই কখনোই রাজি হয়নি। তোমাকে কতবার করে বলেছি এখানে একা একা থাকার দরকার নেই, আমাদের সাথে চলো। তুমি আমার কোনো কথাই শুনবে না। আচ্ছা, আমি একা একা কখন থাকি রে? তোরা তো যখন তখন কোনো না কোনো অজুহাতে চলে আসিস। সারা বাড়ি জুড়ে তোর মার কত স্মৃতি, এসব ফেলে কোথায় যাবো বল? ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। বাবা, তুমি মার ছবিটা আবার নামিয়ে ফেলেছো। আমি বারবার এসে লাগিয়ে দিয়ে যাই, তুমি নামিয়ে ফেলো। কেন বাবা? ছবিটা তুই নিয়ে যেতে চাস? হ্যাঁ, আমার তো ভুলো মন, আমি ভুলে যাই, তুমি মনে করে দিয়ে দিও। নলকের জন্য আমাকে আর কতদিন লুকিয়ে রাখবে? বাবা, তুমি চলো না আমাদের সাথে, কয়েকটা দিনের জন্য চলো, দেখবে ভালো লাগবে। মার শরীরটা খারাপ থাকায় মা তো আসতে পারে না, কিন্তু আপনার কথা সবসময় বলে বলে যে আপনাকে সাথে করে নিয়ে যেতে।
চলো না বাবা প্লিজ, তোমার যদি ভালো না লাগে তখন না হয় আবার চলে এসো। হ্যাঁ, আমি না হয় আপনাকে নিজে এসে পৌঁছে দিয়ে যাব। তোকে একটা কথা বলার ছিল। কি কথা বাবা বলো? অনেকদিন বলি বলি করে বলা হয় না। আমি বরং নিচে যাই, গাড়িটা বের করি। বেশ ভালো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। কি কথা বাবা বলো? আমি স্বপ্নে তোর মাকে প্রায় দেখি। আমার সঙ্গে অনেক কথা হয়, তোর কথা জানতে চাই। বলি তাকে আমাদের জামাইটা অনেক লক্ষ্মী, কিন্তু মেয়েটা অকারণে শুধুই তার সঙ্গে ঝগড়া করে, খুবই দরজা নেই। শুনে মা কি বলে জানিস? কি বলে? যে বাবা তার লক্ষ্মী মেয়েকে দজ্জাল বলে সে সবচেয়ে বড় দজ্জাল। তুই একটা ছবি চেয়েছিস। মাকে কত সুন্দর লাগছে দেখো বাবা। মার সাথে এরপরে কথা হলে বলো আমি মাকে অনেক মিস করি। আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। লোকমান অনেক ভালো ছেলে, আমি ওর সাথে অনেক সুখে আছি বাবা। যাই বাবা। যাই বলতে বলা। আজও বলতে পারলেন না, তাই না?
বলতে পারলে না যে আমি এখনো তোমার কল্পনাতে বেঁচে আছি, সারাটাক্ষণ তোমার সাথে থাকি। 12 বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া একজন মানুষ এখনো আমার সাথে থাকে, এই কথা বললে কি বিশ্বাস করবে? কি দরকার সবাইকে সবকিছু জানাবার? সবাই সবকিছু জেনেই বা কি করবে? লোলক সবাই না, ও আমাদের মেয়ে। আমাদের মেয়ে, কিন্তু ও জেনে কি করবে? ওকে আমার মতো তোমাকে দেখতে পারবে, ছুঁতে পারবে? কেউ কারো স্বপ্নকে ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না। অনুভব তো করতে পারবে, আমি বুঝতে পারি ও ঠিকই আমাকে অনুভব করে। কি হলো, কোথায় যাচ্ছ? থাকো না এমনি করে। এভাবে থাকলে হবে? ঘরদোর সব এলোমেলো হয়ে আছে, গোছাতে হবে না? তারপর তোমার জন্য কফি বানিয়ে তোমার কবিতা শুনবো। কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সে কে এক নারী এসে ডাকিল আমারে, বলিল তোমারে চাই। বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ, খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায়। সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক, জোনাকির দেহ হতে খুঁজেছি তোমারে সেইখানে। ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে, ধান সিঁড়ি বেয়ে বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে। দেখিলাম দেহ তার বিমর্ষ পাখির রঙে ভরা, সন্ধ্যার আঁধারে ভিজে শিরিষের ডালে যেই পাখি দেয় ধরা। বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর, সিংহের মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর। কড়ির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তার হিম, চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে। দক্ষিণ শিওরে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে হায়। চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর।